প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভি নলেজ দেখার জন্য। সাথে আছি আমি ডাক্তার সজল আশফাক। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত হচ্ছে এবং স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা একটি বিষয় নিয়ে কথা বলি এবং আমাদের সাথে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, আজকে আমরা অনেকদিন পর চোখের কিছু সমস্যা নিয়ে কথা বলবো। তার মধ্যে আপনারা জানেন যে চোখের অন্যতম একটি সমস্যা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, মানে ডায়াবেটিসের কারণে চোখের সমস্যা। আজকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত শুনবো। আমাদের আজকের অতিথি, আপনারা সবাই তাকে চেনেন, ডাক্তার রাশিদ নিজাম। ডাক্তার রাশিদ নিজাম ডিপ্লোম্যাট, আমেরিকান বোর্ড অফ অপথলমোলজি এবং ফাউন্ডিং ডিরেক্টর মিড মেজরি আই সেন্টার, এবং একই সাথে উনি ক্যাটারাক্ট এবং গ্লুকোমা সার্জন। আসুন পরিচিত হই ডাক্তার রাশিদ নিজামের সাথে। ডাক্তার রাশিদ নিজাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আসসালামু আলাইকুম, আপনাকে অনেক ধন্যবাদ এবং দর্শকদেরকে ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। ডাক্তার রাশিদ নিজাম, আপনি জানেন যে একজন আই স্পেশালিস্ট হিসেবে আপনারা যে বিষয়টা খুব গুরুত্ব দেন, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি। তো আসলে প্রথমে যদি একটু ধারণা দেন যে এই যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি আমরা বলছি, এতে আসলে সমস্যাটা কি হয়, সমস্যাটা কোথায়? সমস্যা তো ডায়াবেটিস তো জানেন যে এখন অ্যাকচুয়ালি ঊর্ধ্বগতি, অনেক মানুষের ডায়াবেটিস হচ্ছে। তো ডায়াবেটিস থেকে যেটা এফেক্ট করে, ডায়াবেটিসকে এফেক্ট করে চোখটা এবং যে কোনো এন্ড অর্গান, যেটা বলি চোখ, কিডনি, হার্ট, এসব এফেক্ট করে। সো দি পার্ট অফ দ্য চেঞ্জ আপনার ইয়েতে হয়, যে আইতে হয়, যেটা যে রেটিনা, আমি যদি একটা মডেল থেকে আপনাকে দেখাতে পারি, এই যে ধরুন, এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটা ধরুন দেখতে পাচ্ছি। থেকে আমরা চোখ দেখতে পাচ্ছি। চোখের মধ্যে কিন্তু তিনটে লেয়ার আছে চোখের মধ্যে। আউটারটা হচ্ছে যেটা ফাইব্রাস, যেটা স্ক্লেরা বলি আমরা, সাদা অংশটা। মাঝখানে হচ্ছে যে ইভিএস, এটা হচ্ছে আপনি যে ভাস্কুলার। মডেলটাকে ডাক্তার রাশিদ, হ্যাঁ, একটু উপরে ধরলে ভালো হয়। জি, ঠিক এটা আছে। হচ্ছে ভাস্কুলার পার্ট। এই যে আপনি দেখতে পাচ্ছেন, যেটা যে শিরা উপশিরা দেখা যাচ্ছে, যেগুলো যে আর্টারি হ্যাঁ, গুলো, যেটা হচ্ছে যে রেটিনা পার্ট, যেটা ইনার পার্ট, সেন্সিটিভ, খুব সেন্সিটিভ পার্ট, এবং এটা ট্রান্সপারেন্ট পার্ট। এটা হচ্ছে যে এই নার্ভের অংশ, এটা যে অপটিক নার্ভটা যে যাচ্ছে, এটা ব্রেনের সঙ্গে সংযুক্ত, সবারই তাই। তবে রেটিনার এফেক্ট যখন নাকি ডায়াবেটিস থেকে এফেক্টটা হয়, তখন আমরা এই চোখের ভিতর দিয়ে দেখতে পাই, এটাকে এই উইন্ডো দিয়ে দেখতে পাই যে কি চেঞ্জ হচ্ছে। তো যে কোনো চেঞ্জ রেটিনাল লেয়ার যখন শুরু হয় ডায়াবেটিস থেকে, ডায়াবেটিসের কমপ্লিকেশন থেকে, তখন এটাকে বলে আমরা রেটিনোপ্যাথি। রেটিনোপ্যাথি হচ্ছে ডিজিজ যেটা চোখের ডায়াবেটিসের কারণে হয়। এটা ডায়াবেটিস আপনার ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে কত ডিউরেশন, কতদিন আগে থেকে ডায়াবেটিস আছে লোকটার, এবং কত কত কন্ট্রোল করে রেখেছে। কারণ আমরা জানি যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি কিন্তু দু রকম হয়। একটা হচ্ছে যারা অল্প বয়স, যারা 30 বছরের আগে যাদের ধরা পড়ে, এটা হচ্ছে যে টাইপ 1 বা ইনসুলিন ডিপেন্ডেন্ট। আর যারা পরে যখন হয়, তখন আমরা বলি অ্যাডাল্ট অনসেট ডায়াবেটিস। তো যারা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, ওদের হওয়ার সম্ভাবনা খুব বেশি। একটা ইয়েতে জরিপে দেখা গেছে যে প্রায় 50%, অর্ধেক মানুষ 10 বছরে, যাদের টাইপ 1 30 বছরের আগে যদি ডায়াবেটিস ধরা পড়ে, আগামী 10 বছরের মধ্যে তাদের 50 মানে এভরি 1 আউট অফ 2 তারা ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে ভুগবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি যখন আমরা দেখতে পাই, আমরা তো কিডনি দেখতে পাই না জ্যান্ত, এটা হচ্ছে একটা উইন্ডো। ঠিক একই সময় কিন্তু কিডনি এফেক্ট করে। তো এটা খুবই আচ্ছা। ইম্পর্টেন্ট যে ডায়াবেটিক এক্সামটা, এই জন্য আমরা গুরুত্ব দিই। যে আমি আসবো আপনার প্রশ্নের সঙ্গে পরে, যে এই এই জিনিসগুলো যখন চেঞ্জ হয়, আমি রোগীদের বলি যে এটা খুবই দরকার যে স্ক্রিনিং এর জন্য আসা, রুটিনলি আসা। যখন আমরা ডাক্তার যখন বলবে 6 মাস পরে বা 1 বছর পরে আসা খুবই দরকার। কারণ ডাক্তার যদি দেখতে পায়, আমরা যদি দেখতে পাই সমস্যা, এটা সমাধান করা সম্ভব হয়। কিন্তু রুগী যখন বুঝতে পারে যে সমস্যা, তখন গেম অলমোস্ট ওভার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে যেটা বুঝলাম যে ডায়াবেটিসের অনেক রকম জটিলতা আছে, যদি সেটিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না হয় সেক্ষেত্রে এটি একটি জটিলতা, যেটি মানে চোখের ক্ষতি করছে, এবং ক্ষতিটা এমন জায়গায় করছে যে রেটিনাতেই করছে, জি, যাতে একজন মানুষ মানে যেটা হয় যে তার অন্ধত্বকে বরণ করে নিতে হতে পারে, চোখটা অন্ধ হয়ে যেতে পারে। একই সাথে আপনি বললেন যে কিডনিও ক্ষতিগ্রস্ত হয় এর সাথে। সেটা অনেকেই হয়তো জানেন যে ডায়াবেটিসের আরো একটি জটিলতা হচ্ছে কিডনি, এবং আরো অনেক শরীরের অর্গ্যান বা অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। তো সেই প্রসঙ্গে আমরা আজকে আর যাচ্ছি না, আমরা চোখ নিয়ে থাকতে চাই। আপনি যদি রিলেটেড কোনো প্রসঙ্গ আসে অবশ্যই বলবেন। তো আপনি বলছিলেন স্ক্রিনিং টেস্টের কথা। তো স্ক্রিনিং টেস্টের কথা যেহেতু বললেন, তাহলে মানে এই স্ক্রিনিং টেস্টটা কি? মানে একজন মানুষের ডায়াবেটিস আছে, তার যদি কোনো চোখের সমস্যা না থাকে, সে তো সহসা একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে যাবেন না।
না। হ্যাঁ, হয়তো কোনো পাওয়ারের সমস্যা বা কোনো সমস্যার জন্য যদি যান, তখন হয়তো আপনি তাকে সেই উপদেশটা দেওয়ার সুযোগ পাচ্ছেন বা সেই কথাটা বলার সুযোগ পাচ্ছেন। সেক্ষেত্রে রুগীর তরফ থেকে কোনো সুযোগ আছে কিনা স্ক্রিনিং টেস্ট করে নেয়ার, যদি ডায়াবেটিস থাকে, বা আপনারা কি করেন? হ্যাঁ, যদি কারো ডায়াবেটিস ধরা পড়ে তাহলে পরে, এবং যদি তাদের যদি ডায়াবেটিসের সঙ্গে উচ্চ রক্তচাপ, যেটাকে আমরা হাই ব্লাড প্রেশার বলি, যদি জি। যদি হাই লিপিড যাদের থাকে, যদি স্মোকার হয়, বা যদি মহিলা প্রেগনেন্ট হয়, এইসবগুলো কিন্তু আরো খুব রিস্ক ফ্যাক্টর যে ডায়াবেটিক রেটিনোপ্যাথিকে ত্বরান্বিত করার জন্য। তো এরকম যদি থাকে বা যদি নাও থাকে, যে টাইপ 1 ডায়াবেটিস যেটা বললাম আর্লি ধরা পড়লে 5 বছরের মধ্যে তার চোখটা দেখানো দরকার। 5 বছর পরে যখন দেখানো হবে তখন ডাক্তার যে স্পেশালিস্ট আমাদের মতো যারা, ওরা দেখে বুঝতে পারবে যে কখন আবার আসতে হবে। আচ্ছা। প্রতি বছর একবার অথবা 6 মাস পরে একবার, ডিপেন্ডিং অন তাদের সিচুয়েশন অনুযায়ী। হুম, আর হুম। টাইপ 2 যেটা আছে, এটা দেখা যায় যে এখনো ইভেন ইভেন টুডে যে অপথলমোলজিস্টের কাছে ধরা পড়ে যে ও ডায়াবেটিস আছে। তো বুঝতে পারেন যে জানি না, হয়তো বা ডাক্তার বা প্রাইমারি ডাক্তার চিকিৎসা করছে, দেখছে দেখছে হয়তো সামহাও এটা এটা ওভারলুক হয়ে গেছে। তো আমাদের হয়তো দরকার যে ডায়াবেটিক, যখন আমরা রেটিনাল চেঞ্জগুলো দেখি তখন বুঝতে পারি যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে এবং পরীক্ষাগুলো ধরা পড়ে যে ওর ডায়াবেটিস আছে। সো এগুলো, এই জন্য পরীক্ষাটা খুব ইম্পর্টেন্ট। যে পরীক্ষাটা হচ্ছে যে রেকমেন্ডেশন হচ্ছে যাদের যাদের অ্যাডাল্ট অনসেট যেটা হয়, ওদের যদি ধরা পড়ার সাথে সাথে ওদেরকে দেখাতে হবে। কারণ দেখা যায় যে আমি যেটা বললাম আপনাকে, যে যখন আমরা দেখতে পাই এখনো শতকরা দেখা 30 বা 40-এর জন্য এখনো যে আমাদের হাতে ধরা পড়ে যে ডায়াবেটিস আছে। সো ইটস অলরেডি ইজ দেয়ার। সো আমরা বলি যে তোমার ডায়াবেটিস কতদিন ধরে আছে, বলছে 3 বছর, কিন্তু মূলত হয়তো দেখা যাবে 13 বছর ধরে আছে, বা হুম, আরো বেশি হতে আরো পারে, বেশি। জানা নেই তাদের। কারণ সিমটম গুলো আপনার যেমন তৃষ্ণা বেশি পায়, বেশি করে আপনার আপনার ইউরিন আপনার ইয়ে হয়, তো এগুলো হুম, তো অন্যান্য কারণে হতে পারে। জি। মানুষ অন্যভাবে চিন্তা করে, এভাবে ফোকাস করে না ডায়াবেটিস, আনলেস উই এডুকেট দ্য পেশেন্ট। সেই জন্য যাদের হুম, ডায়াবেটিস আছে, এবং আবার বললাম যারা স্মোক করে, যাদের আপনার হাই লিপিড আছে, যাদের হাই কোলেস্ট্রল আমরা বলি, এবং হাই ব্লাড প্রেশার আনকন্ট্রোল যাদের প্রেশার আছে, এবং মহিলাদের ক্ষেত্রে এসব নিয়ে যদি আবার প্রেগনেন্ট হয়, তো এদের কিন্তু হুম, খুবই জরুরি যে চোখটা পরীক্ষা করানো। তো আচ্ছা, আচ্ছা। আপনার এটা এটা জি। এটা যেন অবহেলা না করা হয়, এটা খুব হুম, হুম, হুম। ইম্পর্টেন্ট। সেটাই। তো আপনি একটা কথা বলছিলেন যে স্ক্রিনিং টেস্টের সময় অপথলমোলজিস্ট বুঝতে পারেন যে তার রুগীটা কতদিন পর, পর আসতে হবে, তার অবস্থা ভেদে। তা রুগীর যে অবস্থা, এটা কি রুগী কিভাবে তার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করছেন তার উপর নির্ভর করে? যে কেউ যদি খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করেন, তার ক্ষেত্রে ঝুঁকি কতটুকু? মানে সেক্ষেত্রে তো তার ফলো আপে আসতে হবে। স্ক্রিনিং করার জন্য বারবার আসতে হবে। এই বিষয়টা যদি নিশ্চয়ই। আরেকটু বলেন। নিশ্চয়ই। তো ডায়াবেটিসটা বললাম যে একটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে কতদিন ধরে ডায়াবেটিস। একজনের যদি জি। 30 বছর 40 বছর ডায়াবেটিস, ওর সম্ভাবনা অনেক বেশি। সুতরাং এটা আচ্ছা। একটা ব্যাপার আছে যে যতই কন্ট্রোল থাকুক না কেন, যদি হুম, অনেক হুম, ডিউরেশন যদি অনেক বেশি হয়, তাহলে পরে তার চোখটা পরীক্ষা করানো দরকার। সিমটমের জন্য অপেক্ষা করবে না। আমি যেটা বলেছি, যদি হুম, রুগী মনে হচ্ছে যে আমি ঝাপসা দেখছি, আমার কম দেখতে পাচ্ছি, আমার হুম, হুম, ভালো ছিল চোখটা, আজকে তো দেখতে পাচ্ছি না, তার মানে ইজ অলরেডি ওভার। এটা অনেক সময় ট্রিটমেন্ট করা যায় না এটা। আর একটা জিনিস আমি বলি যে এই রোগীদেরকে বলি যে আপনারা একটা চোখ বন্ধ করে অন্য চোখে পরীক্ষা করবেন, যে কোনো একটা নির্দিষ্ট অবজেক্টকে আপনারা ফোকাস করবেন, এবং দিনে একবার করে করতে পারেন। একটা চোখ বন্ধ করে ওই চোখে দেখবেন কি এমন দেখছেন, ওই চোখ বন্ধ করে এই চোখে দেখছেন যে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। কারণ এক চোখে যদি খারাপ হয়, খারাপ হতে থাকে, আর দু চোখ যদি খোলা থাকে, আমরা বুঝতে পারি না যে অন্য চোখটা খারাপ হচ্ছে বা নষ্ট হচ্ছে। তো এই চশমার ক্ষেত্রে তাই হয় যে মানুষ দুই চোখে দেখে, কিন্তু একটা চোখ জি। খারাপ হচ্ছে। আমি এর আগে আমরা আলোচনা করেছিলাম যে অ্যাম্বলায়োপিয়া হতে পারে। তো হুম, এই হুম, হুম, ক্ষেত্রেও তাই, যে আমি সবসময় বলি যে একটা চোখ বন্ধ করে অন্য চোখে দেখবেন। ইটস কাইন্ড অফ সেলফ টেস্ট, এটা লাগে কয়েক সেকেন্ড মাত্র, কিন্তু এটা হুম, খুব হুম, হুম, জরুরি জিনিস। তো এই আপনার যেটা বলছিলাম, যদি ডিউরেশনটা খুব ইম্পর্টেন্ট, তারপরে যদি কন্ট্রোল যদি ভালো না হয়, সেটা একটা। হুম, যদি প্রেশার, যদি ব্লাড প্রেশার যদি কন্ট্রোল না করে, কারণ প্রত্যেকটা জিনিস রিলেটেড একটার সঙ্গে। আর হুম, আজকাল হুম, কোলেস্ট্রলের জন্য খুব বেশি জরুরি দেওয়া হয়েছে, কোলেস্ট্রল যত কমিয়ে রাখা যায়। কারণ আমাদের ধরেন আমরা যারা আপনার এই যে সাউথ ইস্ট এশিয়ান বা বাঙালি, আমাদের এই যাদের ইয়ে আছে, এদের খাওয়ার যে অভ্যাসটা, ফুড হ্যাবিটটা, কোলেস্ট্রল সবারই প্রায় বেশি থাকে, ফ্যামিলিতে অনেকের বেশি থাকে। তো এইসব ক্ষেত্রে খুব চিকিৎসা করানো দরকার। আরো কিছু যারা আছে রিস্ক, যেগুলো আছে যে আপনার যদি জি। ওয়েট গেইন করছেন আপনারা, হুম, 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 তারপরে আপনার কিডনি ডিজিজ যদি থাকে কারো, এগুলো খুব জরুরি যে এইসব রোগীরা খুব বেশি সচেতন হওয়া দরকার। জি, জি। অনেক ধন্যবাদ। তার মানে হচ্ছে যে
শুধু ডায়াবেটিসই না, যার ডায়াবেটিসের সাথে আপনি বললেন যে কোলেস্টেরলটা বেশি থাকে, ব্লাড প্রেশারটা বেশি থাকে, এবং সেটা যদি নিয়ন্ত্রণহীন থাকে, একই সাথে ওজন বেশি থাকে, এবং এই সময় যদি উনি গর্ভধারণ করেন ইত্যাদি বিষয়গুলো কিন্তু আরো গুরুত্বপূর্ণ। কারণ তখন এই ঝুঁকিটা, মানে এই ডায়াবেটিসের কারণে রেটিনার ক্ষতি হওয়ার আশঙ্কাটা আরো বেড়ে যায়। জি। তো এটাই বুঝলাম, কিন্তু একটা কথা হচ্ছে যে এর বাইরেও ধরেন ডায়াবেটিস যাদের অল্প আছে সেক্ষেত্রেও কি ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলেও কি রেটিনোপ্যাথি হওয়ার ঝুঁকি থাকে কিনা, বা কতটুকু, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে কেউ যদি নিয়ন্ত্রণে রাখেন তার ক্ষেত্রেও ঝুঁকি কতটা, এটা একটা যদি একটু আশ্বস্ত করেন যে না, কেউ যদি মানে নিয়ন্ত্রণ করছেন, যেভাবে বলছেন সুগার লেভেল ভালো আছে, A1C ঠিক আছে, কোলেস্টেরল ঠিক আছে, হাইপারটেনশন ঠিক আছে, কারণ ঝুঁকি তো একটা আছে, তো সেই নিশ্চয়ই। ঝুঁকিটা মানে কি তাদের ক্ষেত্রে কতটুকু? জি। আমি প্রায় যখন রোগীদের জিজ্ঞেস করি তোমার ডায়াবেটিস আছে কিনা, এই কথাটা খুব শুনি যে এটা বর্ডার লাইন ডায়াবেটিস, আমারটা বর্ডার লাইন ডায়াবেটিস, আমার অত কিছু না। ডাক্তার বলছে যে বর্ডার লাইন কথা, একবার যদি সুগার বেশি হয় তাহলে কিন্তু ওটা ডায়াবেটিস। একবার যদি বেশি হয়, যদি প্রেগনেন্সির সময় যদি কারো বেশি হয়, এটা যেন অবশ্যই প্রেগনেন্সির পরে যেন আপনার অপথলমোলজির কাছে গিয়ে চোখ দেখিয়ে পরীক্ষা করে নেয় এবং রেগুলার টেস্ট করে। আর এটা হচ্ছে যে এই যে বর্ডার লাইন বলে কোনো কিছু নাই, বর্ডার লাইন কিন্তু যে কোনো সময় শুট আপ করতে পারে, কারণ এগুলো ব্লাড সুগার ওঠানামা করে, ব্লাড প্রেশারের মতো ওঠানামা করে। তা আমরা অবহেলা যেন না করি, কারণ এদের ক্ষেত্রেও যে বর্ডার লাইন কত বছর আগে, আমাকে 30 বছর আগে বর্ডার লাইন, তুমি কি করো বলে, আমি আর আই ডোন্ট টেক কেয়ার দ্যাট, আমি ব্লাড সুগার চেক করি না। কেন করো না তুমি বলে, আমি মনে করি না, আমার তো ডায়াবেটিস নাই। গড়ি দেখা গেলো যখন চোখটা আমরা ডাইলেট করে পরীক্ষা করে দেখলাম, তখন দেখাই আমি ছবি দেখাই, যেমন আপনার এটার মধ্যে জানি যে ব্লাড ভেসেলগুলোর মধ্যে এত ছোট ছোট আপনার চেঞ্জ হয়, যেগুলো ধরুন মাইক্রো অ্যানিউরিজম যেটা বলি, মাইক্রোস্কোপ ছাড়া এটা দেখা যায় না, রুগী তো দেখবেই না। তো এইসব জিনিসগুলো আমরা খুঁজি যখন ডায়াবেটিস থাকে। তারপরে এই ব্লাড ভেসেলগুলোর মধ্যে আপনার লিক হয়, তারপরে যখন আপনার যে পানি জমে যায় ম্যাকুলাতে, এটা হচ্ছে প্রধান কারণ চোখ নষ্ট হওয়ার। কিন্তু অতদিন জন্য অপেক্ষা কেউ না করে। যদি শোনা যায় যে একবার ডায়াবেটিস আছে, তা প্রাইমারি ডাক্তারকেও যেন বলে, কারণ মানুষ তো ডাক্তার চেঞ্জও করে, অন্য ডাক্তার তো জানবেও না কি অবস্থা। এটা যেন আমরা বলি, অবহেলা না করি নিজের স্বার্থে, কারণ এটা আমাদের চোখটা হচ্ছে এত মূল্যবান। আর এই চোখের এমন কিছু অসুখ আছে যেগুলো স্পেশালি ডায়াবেটিক রেটিনোপ্যাথি, অনেক ক্ষেত্রে আমরা কিছু করতে পারি না, এটা খুব নিজেকে অসহায় মনে হয়, এবং রোগীর জন্য এটা খুব ভালো খবর না। এটা ব্যাড নিউজ। সুতরাং যদি বলে ডায়াবেটিস বর্ডার লাইন বা যতদিন ধরে আছে, রেগুলার যেন চেক করানো হয়। আমরা রেকমেন্ড করি যে যাদের অ্যাডাল্ট অনসেট তাদেরই ডায়াবেটিস বেশি, আপনার ইনসুলিন ডিপেন্ডেন্ট কমে গেছে আজকাল। তো এদের ক্ষেত্রে প্রতি বছর একবার করে অ্যাটলিস্ট দেখানো দরকার, যে ডায়াবেটিক আই এক্সাম বলে, এটা খুবই ইম্পর্টেন্ট। কিছু কিছু ইন্স্যুরেন্স কোম্পানি তারা দেয় রোগীদেরকে, বাট এটা তো নির্ভর করে আমার নিজের উপরে, নির্ভর করে আমার শরীরের কতখানি যত্ন। আমরা এইটুকু আমি সবই রোগীদের বলি যে দেখেন, আপনার সবকিছু ভালো আছে, আপনার হার্ট ভালো, ব্রেইন ভালো, কিডনি ভালো, বা ইউ ডোন্ট সি ইট। তো আপনি যদি এই হয়, তাহলে কি থাকলো মূল্য, কিছুই করতে পারবেন না, আপনার বেসিক্যালি লাইফটা ওয়ার্থলেস, ইউজলেস হয়ে যায়, তাই না? তো আমরা এই জন্য খুব ইম্পর্টেন্স দিই, এবং নিজেদেরকে বুঝতে হবে যে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করছি। জি জি, অনেক ধন্যবাদ। আসলে আমার মনে হয় যে আপনি যেভাবে বলছেন আমাদের দর্শকরা নিশ্চয়ই বিষয়টা উপলব্ধি করবেন এবং বুঝতে পারবেন। তো আমি একটু যে প্রসঙ্গটা যেতে চাচ্ছিলাম, আপনি অলরেডি কিছুটা বলেছেন, সেটা হচ্ছে যে এই ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে আসলে ঘটনাটা কি হয়। তো ধরেন একটা রেটিনার তো অনেকগুলো স্ট্রাকচার থাকে, তাই না? রক্তনালী থাকে, আরো কিছু স্ট্রাকচার থাকে। আপনি একটু বলছিলেন যে সেখানে পানি জমে যায়, তো এই পানিটা কি রেটিনার মধ্যে জমে, না রক্তনালীতে জমে, নাকি রক্তক্ষরণ হয়, নাকি রক্তনালীটা যেটা সাধারণভাবে বলে যে শুকিয়ে যায়, নাকি রক্তনালীটা কোলেস্টেরলের জন্য বন্ধ হয়ে যায়, বা অন্য কোনো কারণে বন্ধ হয়ে যায়? পুরো বিষয়টা যদি বলেন, মানে কোন ধরনের ঘটনা ঘটে বা কত ধরনের ঘটনাই তো ঘটতে পারে, যদি একটু বলেন। জি না, নিশ্চয়ই। ধরেন এই যে আমাদের প্রত্যেকের যে রক্তনালী যেগুলো আছে, এগুলোর চারপাশে আপনার কোটিং থাকে, এটাকে বলা হয় পেরিসাইট বলে। তো ডায়াবেটিস থেকে এই যে পেরিসাইটটা নষ্ট হয়ে যায়। পেরিসাইট নষ্ট হয়ে যাওয়ার কারণে ডায়াবেটিসের প্রথম যেটা চেঞ্জ হয়, আমাদের তো দুটো শিরা আছে না, যে ভেইন এন্ড আর্টারি। তো ভেইন গুলো আপনার, ওদের যে ভেইনের যে ক্যালিবারটা চেঞ্জ হয়ে যায়, কোথাও দেখা সরু, কোথাও একটু চওড়া, এই জিনিসগুলো শুরু হতে থাকে। কারণ ওটা তো কন্ট্রোল নাই, যে কন্ট্রোল যেটা আপনার কাভার যেটা ছিল না থাকার কারণে আমাদের কি কোটিং যদি থাকে একটা কিছু, কোটিং এর মধ্যে এগুলো তো খুব সফট স্ট্রাকচার, ওই কোটিং এর কারণে
এটা এটা প্রোটেক্টেড থাকে। এটা যে না থাকে তখন এলোমেলো হয়ে যায়, আঁকাবাঁকা হয়ে যায়। এগুলো মানে ওটা একটা শেপ মেনটেন করতো, সেই শেপটা থাকে না, করতো এবং প্রোটেকশন থাকতো, হয় না। থাকে না। না থাকার কারণে এগুলো দেখা যায় কোথাও একটু একটু স্যাকের মতো একটু বেরিয়ে গেছে, প্রোট্রুশন হয়ে গেছে। তো এগুলোকে আমরা বলি যে মাইক্রো অ্যানিউরিজম। মাইক্রো তো বুঝতেই পারছেন যে মাইক্রোস্কোপ, ছোট, খুবই ক্ষুদ্র। হ্যাঁ, অ্যানিউরিজম হচ্ছে যে চোখের একটা স্যাকের মতো, যে ব্লাড ভেসেলের মধ্যে যে আমরা যে অ্যাবডোমেনে হয়, ব্রেইনে হয় অ্যানিউরিজম, সেগুলো হচ্ছে বড় ম্যাক্রো মানে অ্যানিউরিজম। কিছু একটা মানে রক্তনালীর কোনো একটা অংশ ফুলে যাওয়া বা স্ফীত হওয়া, স্ফীত হয়ে যাওয়া, বা কোনো অংশে একটুখানি পাতলা হয়ে যাওয়া, পাতলা হয়ে যাওয়া, বা একটুখানি মানে অনেকটা বেলুনের মতো বেরিয়ে যাওয়া। বেলুনের মতো একটুখানি বেরিয়ে যাওয়া, সেটা হুম, ওটা হয়। হয়ে যাওয়ার কারণে হুম, আপনার এই এই কি বলে, এই যে আপনার এখান থেকে পানি বেরোতে পারে ব্লাড ভেসেল থেকে, প্রোটেকশন নাই। আবার কোনো সময় হুম, লিক করতে পারে, কারণ এই যে চোখের যে ইয়েগুলো, আপনার রক্তনালীগুলো কোনো প্রোটেকশন নাই, যে কারণে অল্প ট্রমাতে, অল্প ইয়েতে ওটা ব্লিড করতে পারে। তারপরে আর যেটা হতে পারে, যেটা যে এই আপনি দেখতে পাচ্ছেন যে ম্যাকুলা, আমি দেখাতে পারছি কিনা জানেন, এটা হচ্ছে খুব হুম, হুম, সেন্ট্রাল পার্ট। তখন ফ্লুইড জমে যায়, ব্লাড ভেসেলগুলো থেকে লিক হতে থাকে, লিক হয়ে যে ম্যাকুলার মধ্যে ফ্লুইড আসে, সেটাগুলো ম্যাকুলার এডিমা বলি আমরা। ম্যাকুলার এডিমা হলে দ্যাটস দ্য ফার্স্ট থিং, যে পেশেন্ট আপনার ভিশন লুজ করে, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যায়। হুম, এটা যদি নিয়ে বসে থাকে, যেটা আমি বললাম, যদি একটা চোখ যদি আপনার ম্যাকুলা এডিমা হচ্ছে, ধরেন চেঞ্জ হচ্ছে, আমরা দুই চোখ খোলা, আমরা তো বুঝতে পারছি না যে অন্য চোখটা নষ্ট হয়ে আছে, আনলেস কোনো কারণে অন্য চোখটা বন্ধ করে আমরা কিছু করি। তো সেই কারণে পরীক্ষাটা খুব ইম্পর্টেন্ট। আমি সবসময় বলি, আমি আবারও বলছি, যে যাদেরই ডায়াবেটিস আছে, আপনার দিনে একবার করে হলো এভাবে একটা চোখ বন্ধ করে দেখবেন, অন্য চোখটা বন্ধ করে দেখবেন, তাহলে নিজে একটা পরীক্ষা করে নিলেন। এটা লাগে কয়েক সেকেন্ড মাত্র, কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ফিরে আসি যে আর কমপ্লিকেশনগুলো যেটা হলো, যখন হুম, ম্যাকুলার এডিমা হয়ে যায়, তখন ম্যাকুলার এডিমা হলে পরে এটা কিন্তু চিকিৎসা করা খুব দুরূহ, কারণ এটা চোখের ভিতরে ইনজেকশন দিতে হয়। আজকাল ধরেন ইনজেকশন আছে, আমরা দিতে পারি। আরেকটা জিনিস হয় যে এই আপনার ডায়াবেটিসের আরেকটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে ডায়াবেটিসের ব্লাড ভেসেল গুলো সারা শরীরই হয় ইস্কিমিয়া, হুম, যেটা বলি আমরা, ল্যাক অফ অক্সিজেন ব্লাড ভেসেল গুলোর মধ্যে হয়, যে হওয়ার কারণে যে আপনার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর যেটা বলি, যে এটা শরীর থেকেই এটাকে আরো বেশি ব্লাড ভেসেল করে, এটাকে বাঁচিয়ে রাখার জন্য ওই ব্লাড ভেসেলগুলো থেকে লিক হয়। ওই ব্লাড ভেসেলগুলো যখন গ্রো করে, তখন আপনার এই চোখের মধ্যে আপনার নতুন করে ব্লাড ভেসেল, যখন এই অপটিক নার্ভের মধ্যে হচ্ছে, আর অন্যান্য জায়গাগুলোতে তখন ব্লিডিং হয়। চোখের মধ্যে ব্লিডিং হয়, তখন দেখতে পায় না। এরকম আছে আমার কদিন গত সপ্তাহে হুম, পেশেন্ট, ভিট্রিয়াস হেমোরেজ বলি আমরা, দ্যাটস জি, অলসো পার্ট অফ দ্য ডায়াবেটিক কমপ্লিকেশনস। তারপরে আপনার যদি অনেক বেশি দেরি হয়, তখন স্লোলি এটাকে আপনার এই যে ব্লাড ভেসেল গুলো, আপনার ব্লাডটা যদি অর্গানাইজড হয়ে যদি চিকিৎসা না করানো হয়, তখন এটা হুম, হুম। ট্রাকশন রেটিনাল ডিটাচমেন্ট হয়ে যায়, তখন আর কিছু করার থাকে না। আচ্ছা, আচ্ছা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তার মানে হচ্ছে যে যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে, কিংবা খুব ধীরে, ধীরে হলেও হতে পারে। মানে বিষয়টা এমনই। মানে হয়তো কারো, কারো ক্ষেত্রে হঠাৎ হবে, কারো, কারো ক্ষেত্রে হয়তো ধীরে, ধীরে জিনিসটা আ এরকম খারাপের দিকে যেতে থাকবে। কিন্তু আপনি যেটা বললেন যে খুব সুন্দর একটা কথা, যে আম নিজে, নিজে নিজের চোখটা যদি পরীক্ষা করি আমরা, একটা চোখ বন্ধ করে কোনো একটা নির্দিষ্ট বস্তুর দিকে যদি তাকাই, আমি যদি সেটা দেখতে না পাই, তাহলে সন্দেহ করতে হবে হয়তো কোনো সমস্যা আছে। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে। তো ডাক্তার নাসির নিজাম, আমরা একটু বিরতিতে যাচ্ছি। আ দর্শক, সময় হলো বিরতি নেবার। বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে। আশা করি আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিভিএন ওয়েলনেস, সাথে আছি ডাক্তার সজল আশফাক। আমাদের আজকের অতিথি চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার রাশেদ নিজাম। উনি আমাদের সাথে যোগ দিয়েছেন মিসৌরি থেকে। আ ডাক্তার রাশেদ নিজাম, আমরা অনেক বিষয় নিয়ে কথা বললাম। একটা বিষয় আপনি বলছিলেন বারবার, যে স্ক্রিনিং টেস্ট। তো স্ক্রিনিং টেস্ট করে যদি বুঝতে পারেন যে রোগীটার সামান্য সমস্যা আছে, সেক্ষেত্রে আপনি বলেছেন তাকে একটা নির্দিষ্ট সময় পর আবার আসতে বলবেন। কিন্তু কোনো ক্ষেত্রে কি আরো বেশি পরীক্ষা-নিরীক্ষা দরকার পড়ে এই রোগটিকে বোঝার জন্যে বা জানার জন্যে? জি, আমরা যদি মনে করি যে আপনার ম্যাকুলার এডিমা ধরুন বললাম, যেটা এটা খুব কমন হয়, এটাই প্রথম যে চোখের দৃষ্টি নষ্ট হয়, ক্ষতি হয়, তখন আমরা আপনার খুব আজকাল খুব আধুনিক যন্ত্রপাতি আছে আমাদের সবার অফিসে, যে আমরা ওসিটি বলি, অকুলার কোহারেন্ট টোমোগ্রাফ, তারপরে ফ্লোরোসেন্ট এনজিওগ্রাম। এগুলো করলে বোঝা যায় যে এক্স্যাক্টলি কোন জায়গাটা সমস্যা আছে, কারণ ওগুলো ট্রিটমেন্ট করতে হয় ইমিডিয়েটলি ইনজেকশন দিয়ে এবং লেজার দিয়ে। তো আপনার এই জন্য পরীক্ষাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি দেরি করে ফেলি, এই যে পানি যদি অনেকদিন ধরে জমে আছে ম্যাকুলাতে, তখন দেখা যায় যে এটা একটা অর্গানাইজড ইয়ে হয়ে যায়, আপনার শেপটা চেঞ্জ হয়ে যায়, যে নর্মাল যেরকম স্বাভাবিক যেটা শেপটা ছিল, ওটা চেঞ্জ হয়ে যায়, স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়। সে চেঞ্জ হলে পরে এটা দৃষ্টি আর ফিরিয়ে আনা যায় না।
তারপরে ধরেন আপনার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার নতুন ব্লাড ভেসেল গ্রো করেছে, এগুলো আমরা লেজার দিয়ে যদি আমরা বার্ন না করে দিই তাহলে কিন্তু ওখানে ব্লিডিং হয়। ওই ব্লিডিংটা আবার অনেক লম্বা ব্যাপার, এটা আপনার সার্জারি করতে হয়। সেই জন্য আমরা যে স্ক্রিনিংটা এই জন্য এমফেসিস দিই যে সমস্যা হলে ডাক্তার যদি বুঝতে পারে যে সমস্যা হচ্ছে সেটা চিকিৎসা করা সম্ভব। আর রোগী যদি মনে করে যে তার সমস্যা হচ্ছে, হয়তো দেখা যাবে আমার অনেক দূর গড়িয়ে গেছে যে কিছু আর করা যায় না। সেই জন্য আমি আবারও বলছি যে ব্লাড সুগারটা কন্ট্রোল করা, যে নেগলেক্ট যেন না করা এবং ক্লোজলি মনিটর করা, যেমন ডেইলি না হলে এভরি আদার ডে। অনেকে আজকাল একটা ইয়ে আছে, যেহেতু হিমোগ্লোবিন A1C করা হয় ডাক্তারের কাছে গিয়ে, আপনার প্রাইমারি ডাক্তার করে 3 মাস পর পর, আর মাঝখানে ভুলে যায়। তো এইটা ওটা তো রেজাল্ট হবে আপনার নির্ভর করে আপনার কত কন্ট্রোল আপনার ব্লাড সুগার করেছেন। A1C তো 3 মাস পর একবার করলেন, এটা বোঝা গেল যেটা অ্যাভারেজ গড় একটা পাওয়া গেল। কিন্তু আমরা রেগুলার যদি মনিটর করি, যে কারো বিবেকে লাগবে যদি দেখা যায় আজকে আমার 200 উপর হয়ে গেছে, তো আমি খুব কেয়ারফুল হব, নিজে কেয়ারফুল, খাওয়া দাওয়ার ব্যাপারে খুব কেয়ারফুল হবো। কারণ খাওয়াটা খুবই ইম্পর্টেন্ট, যে আমরা যে ডায়েটটা যদি স্ট্রিক্টলি কন্ট্রোল করি। আজকাল কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল করা অনেক বেশি কঠিন না, কারণ আপনার এডুকেশন অনেক আছে, আপনার আপনার অনলাইনে পান, আপনার ডাক্তার আছেন, ওনারা বলে দেন। যদি আপনি ফলো করেন ডাক্তারের খাওয়াটা, যদি আপনি কন্ট্রোল করেন, আমরা বলি না যে আপনি খেতে কোনো নিষেধ নাই, তবে সার্ভিং সাইজ যেটা আছে ডায়াবেটিসের জন্য কোনটা বরাদ্দ। যেমন আপনি কলা, একটা পুরো কলা, একটা সাগর কলা খাবেন না, অর্ধেকটা খাবেন। যেমন আপনার 2 পিস 3 পিস পাউরুটি খুব মজা লাগলো খেয়ে নেন, তা না, 1 পিস খাবেন। আপনি কতক্ষণ পরে পরে খান, একসঙ্গে খাবেন, তাহলে ব্লাড সুগার সার্চ করে অনেক বেশি হাই হয়ে যায়। অনেক বেশি একসঙ্গে খেলে পরে খুব স্লোলি যদি আমরা করি এই জিনিসগুলো, এই হ্যাবিটটা নিউট্রিশনটা বলে দেয় আজকাল অনেক অনেক, আমরা হয়তো খেয়াল করি না বা আমরা এটাকে গুরুত্ব দিই না। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে নট অনলি যে আপনার সুগারটা, আপনি ব্লাড প্রেশার কন্ট্রোল করা, আপনি যদি লিপিড থাকে লিপিড কন্ট্রোল করা, এবং খাওয়া দাওয়ার ব্যাপারে খুব সাবধান হওয়া। আপনি খেতে কোনো নিষেধ নাই, তবে পরিমাণ মতো খাবেন, যেটুকু আপনার জন্য বরাদ্দ ওটুকু খাবেন, তাহলে অনেকদিন খেতে পারবেন, তাহলে অনেকদিন বাঁচবেন আপনি। সেটাই মানে অন্যান্য যে সমস্যাগুলো আছে, বিশেষ করে উচ্চ রক্তচাপ এবং সাথে যদি কোলেস্টেরল বেশি থাকে, সেগুলিকেও খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে, তাহলে হয়তো এই ঝুঁকিটা অনেকটাই কমবে। এই বিষয়টাও গুরুত্বপূর্ণ। অনেকে হয়তো ভাবছেন যে আমি তো ডায়াবেটিসের চিকিৎসা করছি, চোখের ক্ষতি তো হলে তো হবে না, মানে আমি তো ডায়াবেটিসটাই নিয়ন্ত্রণ করছি, কিন্তু যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণহীন হয়ে আছে সেটা তো একটা সমস্যা ঘটাবেই। তো এটা একটা বড় বিষয়। তো সবাই তো অপারেশনে ভয় পান চিকিৎসার ক্ষেত্রে, তা আমি সেটা শুনবো চিকিৎসার ক্ষেত্রে। আবারও যদি ছোট্ট করে একটু বলেন যে উপসর্গগুলো কি কি? নিশ্চয়ই সবার ক্ষেত্রে একই রকম উপসর্গ হবে না। যাদের মাত্র শুরু হয়েছে বা যাদের ইতিমধ্যে, আপনি যেটা বললেন যে রুগী যখন বলে যে আমি দেখতে পাচ্ছি না বা কিছু, ততক্ষণে মানে গেম ইজ ওভার। তো সেক্ষেত্রে আপনার ভাষায় যেটা বললাম আর কি, তো সেক্ষেত্রে যদি একটু উপসর্গগুলো বলেন যে অবস্থা ভেদে, মানে কে কি অবস্থা আছে সেই অনুযায়ী কি উপসর্গ হলে তার সচেতন হতে হবে, কখন হলে তাৎক্ষণিকভাবে যেতে হবে। আপনি যেটা বললেন যে আমাদের মধ্যে একটা ভাব আছে যে তারা হয়তো ভাবছেনই না যে এটা ডায়াবেটিসের জন্য চোখের এই সমস্যাটা হয়েছে। অনেকে হয়তো ভাবছেন যে ক্যাটারাক্ট হয়েছে বা অন্য কিছু হয়েছে বা চশমাটা বদলাতে হবে, নানান কিছুই ভাবেন। কাজে আমাদের সেই ভাবনাকে, আমার মনে হয় যে সেই ভাবনা আমাদেরকে আরো খারাপ দিকে নিয়ে যায় অনেক সময়। তো যদি এই বিষয়টা একটু বলেন, উপসর্গটা। না, নিশ্চয়ই। তো উপসর্গের মধ্যে আমরা দুটো কথা বলি না, সাইন এন্ড সিমটমস। সাইন হচ্ছে যেটা আমরা ডাক্তার পরীক্ষা করে দেখতে পাই বা যে সাইন গুলো আছে, আর সিমটম হচ্ছে যে রুগী যেটা বলে যে আমার এই সমস্যা হচ্ছে। কিন্তু ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে সিমটম যেটা হবে ওটা অনেক পরে হয়। তো সুতরাং সাইন যেটা হয় সেটা সবার আগে হয়। তো সাইন হচ্ছে কে দেখবে? সাইন তো আমি দেখবো না, সাইন দেখবো আমার ডাক্তার। আমি ডাক্তার কাছে যদি যাই তো ডাক্তার দেখতে পাবে সাইনগুলো। সিমটম যখন শুরু হবে তখন আপনি বললেন যে এটা অনেক দেরি হয়ে যাবে, সুতরাং সিমটমের জন্য অপেক্ষা করবেন না, সাইনটা আছে কিনা পরীক্ষা করাবেন। এটা বছরে একবার চোখটা ডাইলেট করলে অনেক সময় আমরা করতে চাই না, যে আমার অসুবিধা হয়। আপনার এই আপনার জীবন, আপনার অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা আপনি যদি ওইভাবে ভ্যালু করেন তাহলে একদিন যদি ডায়ালেট করলে পরের দিন ঠিক হয়ে যায়। আজকাল অনেক শর্ট অ্যাক্টিং আপনার ডায়ালেটিং ড্রপ আছে, এটার জন্য ভয় পাওয়ার কোনো কিছু নাই। এটা খুবই গুরুত্বপূর্ণ করাটা। তো সেজন্য বলে, আর সিমটমে যেটা হবে যখন ঝাপসা দেখছে, যে সেন্ট্রাল পার্টটা, যে আপনি ধরেন আপনি যারা
একজনের মুখটা দেখছেন, তার নাকটা বা তার একটা নির্দিষ্ট জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন, ওটা মিসিং ওখানে মাঝখানে, আর চারপাশে হয়তো দেখতে পাচ্ছেন, তার ওটা ঝাপসা হচ্ছে। এটা খুব খারাপ, কিন্তু এরকম পর্যায়ে যেন কেউ না আসে। এই পর্যায়ে যেন আসে তখন ইমিডিয়েটলি আপনি আপনার ডাক্তারের পরামর্শ নেবেন, এটা যেন নেগলেক্ট করবেন না আপনি। হ্যাঁ, আপনার অপথলমোলজিস্ট আপনার ডায়াগনোস করবেন। আমার মনে আছে আপনি অপথলমোলজি যারা আছে, এমডি যারা, এমডি যারা, এদের কাছে যাবেন, বিকজ তাদের যথেষ্ট নলেজ আছে এবং এক্সপার্টিজ আছে ডায়াগনোস করা। আমরা অনেক সময় চশমা যাদের যায় ওদেরকে আই ডক্টর বলি, দে আর আই ডক্টর, বাট অতখানি এক্সপার্টিজ ওদের নাই যে আপনার ডায়াবেটিক রেটিনোপ্যাথি আপনার ডায়াগনোস করবে আর্লি স্টেজে, আপনাকে বলতে পারবে। এবং এই যে এর সঙ্গে যে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি আমরা বলি, অনেক কিছু কিন্তু আমরা চোখ যখন পরীক্ষা করে বুঝতে পারি যে ব্লাড প্রেশার যদি কন্ট্রোল না থাকে, অনেকে তো ব্লাড প্রেশার চেক করে না আর সিমটমও থাকে না, কিন্তু বহু বছর ধরে ধরুন ব্লাড প্রেশার আছে, আমি যে আপনার চোখে তো চেঞ্জ আছে, এগুলো নিশ্চয়ই আপনার কোলেস্ট্রল বেশি আছে, না আমার তো কোনো কোলেস্ট্রল নেই বা আমার কোনো ব্লাড প্রেশারে মাঝে মধ্যে বাড়ে, কিন্তু পরীক্ষা করলে যখন দেখা গেল যেগুলো অনেক দিন ধরে আছে, তো এই চিকিৎসাগুলো খুব দরকার সেটা। তারপরে ধর এই জিনিসগুলো যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, এইসব ক্ষেত্রে কিন্তু উপসর্গ মানে যেটা আপনার যে সিমটম, যেটা বা রুগী কমপ্লেন করবে অনেক পরে সে কমপ্লেন করবে, সেজন্য সাইনটা এই জন্য ইম্পর্টেন্ট। সেজন্য বলি যে আমি বসে থাকবো, আমার কোনো সমস্যা হলে তো আমি ডাক্তারের কাছে যাবো, এটা যেন এই ডায়াবেটিকের ব্যাপারে না করেন আপনারা। যে সমস্যা হলে আমরা যাই নিশ্চয়ই, কিন্তু সমস্যা হওয়া পর্যন্ত যেন অপেক্ষা না করেন। আমি বারবার এটা বলছি যে এটা খুব ইম্পর্টেন্ট, সমস্যা হওয়া পর্যন্ত অপেক্ষা করলে কিন্তু আপনি হেরে গেছেন। আপনার চোখ ধারো কাকে দোষ দিবেন তখন যদি অন্ধ হয়ে যান? হ্যাঁ, ডায়াবেটিক অন্ধ হচ্ছে, কিন্তু এটা আননেসারি অন্ধ, আমরা নিজেদের অবহেলার কারণে অন্ধ হচ্ছি। তারপরে যেটা হয় যে যদি যদি চোখে এখন ডিপেন্ড করে কি কি হচ্ছে, সাইন কি আছে। যদি ভিট্রাস হেমোরেজ হয় তাহলে তো একবারই দেখতে পাবেন না। আপনার ভিট্রাস হেমোরেজ হলে তখন আসে অনেকে, কারণ আমি তো কিছু দেখতে পাচ্ছি না, আমি তো কালকে দেখতে পেয়েছি, আজকে তো হঠাৎ করে ঝাপসা হয়ে গেছে। তো এই জিনিসগুলো এই আপনার পুরোপুরি অন্ধ হয়ে যায়। তারপর যে অনেকদিন অপেক্ষা করে তখন তো রেটিনাল ডিটাচমেন্ট হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি জটিল ধরনের ডিটাচমেন্ট, এটা হচ্ছে আপনার ট্র্যাকশন ডিটাচমেন্ট আমরা বলি। এটা খুব ক্ষেত্রে কিছু করা যায় না। জি, অনেক ধন্যবাদ। আমি অনেক রোগীদের সাথে অনেক সময় কথা হয়, তারা আমাদেরকে অনেক কিছু জিজ্ঞাসা করেন। অনেককে জানি যে তার রেটিনার সমস্যা হয়েছে, ডাক্তার হয়তো বলেছেন একটা ইনজেকশন দিতে হবে। তারা আবার অন্য রোগীর সাথে কথা বলেন। হয়তো কেউ বলেন যে হ্যাঁ, আমি তো নিয়ে ভালো আছি। কেউ বলেন যে না, আমার তো তেমন কিছু হয়নি। আসলে বিষয়টা তো আসলে নির্ভর করে কার অবস্থা কিরকম ছিল বা কিরকম। তো সবার ক্ষেত্রে যে একই রকম পরিণতি হবে সেটা তো আ মানে ভাবা যায় না। কাজে এই যে মানে অনীহা, অনেকে দেরি করেন। ইনজেকশনটা নিতে বলেছেন ডাক্তার, হয়তো ৩ মাস বসে আছেন, ইনজেকশনটা নিচ্ছেন না। তো এর প্রতি একটা ভীতি আছে মানুষের। অনেকে প্রশ্ন করেন যে তাহলে ওষুধ-টষুধ আছে কিনা? কোনো খেয়ে ওষুধ দিয়ে সমাধান করা যায় কিনা? আপনি লেজারের কথা বললেন। লেজারে যদি লাগে কারো, ওনারা তো লেজারের কথা শুনলে আঁতকে ওঠেন যে চোখের মধ্যে লেজার কি না কি হবে? তো এই চিকিৎসাগুলো তো সবার ক্ষেত্রে সবগুলো প্রযোজ্য না। সেটা আমরা বুঝতে পারছি। রোগীদেরও তো বুঝতে হবে সেই বিষয়টা, তাই না? তো আপনি যদি এই চিকিৎসা কার কোনটা প্রযোজ্য এবং এক্ষেত্রে তাদের যে ভীতিটা, এই ভীতিটা কতটুকু সঙ্গত? এবং এক্ষেত্রে তারা যে ভয়টা পান, নিশ্চয়ই সব ক্ষেত্রে যেটা পান যে চোখটা নষ্ট হয়ে যেতে পারে কিনা বা খুব বেশি ব্যথা পাবো কিনা, এই ধরনের ভীতির কথা তারা বলেন। একটু যদি এই চিকিৎসার বিষয়টা একটু বিস্তারিত বলেন। জি, নিশ্চয়ই। ধরেন আজকাল আমরা চিকিৎসা করতে পারি যদি ম্যাকুলার এডিমা হয়। কিছু বছর আগে পর্যন্ত কিছু করতে পারতাম না। এই যে আমরা হয়তো আপনার লেজার করতাম, শুধু এটাই ছিল। লেজার অনেক বছর ধরে আছে। কিন্তু এই যে আপনার যদি ইনজেকশন লাগে কারো, যদি ম্যাকুলার এডিমা হয়ে গেছে, এতে ভয় পাওয়ার কিছু না। একটু সাময়িক ব্যথা লাগবে একটুখানি। তবে আমরা যে অ্যানেস্থেটিক ইউজ করি আর যেভাবে আমরা ইনজেকশনটা দিই, এটা কোনো সমস্যার কিছু কারণ নেই। কারণ ডাক্তার যারা দেন এরা অভ্যস্ত এবং দে আর এক্সপার্টস। এভাবে দেখ, যদি ইনজেকশন লাগে এটা অবহেলা করবেন না। কারণ ডাক্তার যদি বলে যে আপনার স্পেশালিস্ট বলছে যে তোমার ম্যাকুলার এডিমা আছে, ইনজেকশন দিতে হবে, এর জন্য দেরি না করি আমরা। এই সুযোগটা যেটা বললাম যে অ্যান্টি VEGF অনেক ওষুধ আছে। আজকাল টেলিভিশনে ওরা অনেক অ্যাডভার্টাইজ করে অ্যান্টি VEGF সম্বন্ধে। এগুলা লোকজনের সচেতনতা বাড়ানোর জন্য। তো এই যদি হয় আপনার এই জন্য এটা হচ্ছে একটা সুখবর যে আমরা আজকাল চিকিৎসা করতে পারি এবং এটা কোনো লং স্ট্যান্ডিং কোনো কমপ্লিকেশন নাই। এটা খুব কেয়ারফুলি করা হয়। আর যদি লেজার লাগে, লেজার আমরা বিভিন্ন রকম লেজার করতে পারি। যদি ম্যাকুলার হয় আমরা ইনজেকশন দেওয়ার পরে ম্যাকুলার ফোকাল লেজার করি, যেসব জায়গাগুলোতে লিক হচ্ছে মনে করি ওই জায়গাটাকে আমরা লেজার করে বার্ন করে দিই। লেজার অ্যাকচুয়ালি পেইনলেস। এটা কোনো রুগী আমরা আপনারা যেমন ডাক্তারের কাছে যান, অপথলমোলজিস্টের কাছে যান, যেটা স্লিট ল্যাম্প আমরা যেমন বসি আপনার চিনটাকে রেখে ওইভাবেই বসবেন, লেজারটাও তাই।
লেজারটাও তাই আপনার লেজারটা করে দিলে পরে ওই জায়গাটা বার্ন করলে ওখান থেকে আর ফার্দার কমপ্লিকেশন আর হবে না। আপনার ধরেন অনেক সময় যদি আপনার ব্লিডিং হয় তখন একটু মেজর অপারেশন লাগে, কারণ ওই ব্লাডটাকে বের করতে হয়। ব্লাডটা বের করে তখন আবার লেজার করা হয়, কাছে থেকে আমরা এন্ডো লেজার বলি। ওটা করলে পরে ওই যে সেই যে জায়গা থেকে লিক করতো যে ব্লাড ভেসেল, তো আপনার হেমোরেজ বা যেটা রক্তক্ষরণ তো হয়েছে কোনো একটা জায়গা থেকে, উৎসটাকে আমরা নষ্ট করে দিতে পারি লেজার করে। লেজার খুব আপনার এগুলো হচ্ছে যে ফোকাল লেজার আমরা এগুলো করি। অনেক সময় আমরা গ্রিড লেজার বলি, যে এগুলো একটা গ্রিড, যে কোনো জায়গাগুলো দরকার আছে আপনার হরাইজন্টালি ভার্টিক্যালি এভাবে করলাম। আবার একটা লেজার আছে পিআরপি বলি, প্যান রেটিনাল ফটোকগুলেশন, যাদের অনেক বেশি আপনার রেটিনোপ্যাথি। কারণ আমি একটু বলি যে রেটিনোপ্যাথি দুই ধরনের আছে। একটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রেটিনোপ্যাথি বলি আমরা, যেটা খুব স্লোলি আপনার প্রোগ্রেস হয়, আপনার সেই জন্য স্ক্রিনিংটা ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে যে প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এটা আপনার স্টেজ থেকে হতে পারে, যে আপনার ব্যাকগ্রাউন্ডটা খুব সিম্পল শুরু হলো, ব্লাড ভেসেলের চেঞ্জ হলো, ম্যাকুলার এডিমা হলো, তারপর যখন ব্লাড ভেসেল গ্রো করতে থাকে, এবং কোথায় গ্রো করলো সেটা ইম্পর্টেন্ট, কি অপটিক নার্ভ যেটা আছে ওই পাশে হলো না আপনার পেরিফেরি হলো, কোথায় হলো। তো ওই জায়গাগুলো যেন আমরা ধরতে পারি, ওই জায়গাগুলোকে লেজার করে দেওয়া যায়। যদি দেখা যায় যে অনেক বেশি আপনার প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে, তখন আমরা এটা পুরো জায়গাটাকে লেজার করি, তবে ম্যাকুলাকে সেভ করে, ম্যাকুলার সেভ করে, যদি ম্যাকুলা যদি হেলদি থাকে সেক্ষেত্রে অ্যাটলিস্ট আপনি দেখতে পাবেন। হয়তো আপনার ভিজুয়াল ফিল্ডটা হয়তো কমে আসবে, রাতের বেলা চলাফেরা করতে একটু সাবধানে চলতে হবে, কিন্তু আপনার দেখতে পাবেন। আমার বহু পেশেন্ট আছে যারা রেটিনা আপনি যদি দেখেন আপনার ভয় লাগবে যে এতগুলো লেজার করা হয়েছে, কিন্তু সমস্যা কিছু নেই, ওরা এখনো 20/20 ভিশন নিয়ে দেখতে পাচ্ছে, জীবন চালিয়ে যাচ্ছে স্বচ্ছন্দে। তো এগুলো খুব ইম্পর্টেন্ট। এই চিকিৎসাগুলো কিন্তু এগুলা এগুলা কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, এবং এটা বহু পরীক্ষিত এবং ইয়ে করা পরীক্ষা, এবং এগুলা আপনার অল অ্যাকসেপ্টেড ট্রিটমেন্ট, আপনি অ্যাপ্রুভ ট্রিটমেন্ট। এগুলো যদি ডাক্তার যদি বলে, অবহেলা করার কোনো কারণ, হ্যাঁ অন্য রোগীর কাছ থেকে আপনি নিতে পারেন আর নিজের সাহস বাড়ানোর জন্য, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, এবং অবহেলা নিশ্চয়ই করবেন। সেটাই। তো অনেক ধন্যবাদ ডাক্তার আরশাদ নিজাম। এই যে আপনি বললেন যে একটা রোগীর কতবার লেজার করতে হবে, সেটা আসলে তো একজন চক্ষু বিশেষজ্ঞ নির্ধারণ করবেন তার অবস্থাটা বুঝে সেই অনুযায়ী, এবং তাতে কোনো সমস্যা নেই, যতবার দরকার করতে হবে, এবং সেটা নিলে তার চোখটা ভালো থাকবে। এবং আপনি যেটা বললেন যে আপনার নিজের অভিজ্ঞতার কথা বললেন, তো এক্ষেত্রে মানে অনেকে ভাবেন যে আমার এতবার কেন লাগছে, আসলেই তার দরকার বলেই আপনি করছেন, তাই না? মানে এবং তার ভালোর জন্যই সেটা হচ্ছে, তার চোখটা যাতে ভালো থাকে। তো এই যে করা হলো, তাই না? আমি লেজারের প্রসঙ্গে যদি ধরি, ধরেন অনেকবার লেজার করা হলো, এখন উনি ভালো দেখছেন বা কিছুটা আশেপাশের এলাকা কম দেখছেন, কিন্তু মাঝখানে যতটুকু দেখছেন তার কাজ চলছে। তো এক্ষেত্রে পরবর্তীতে কি করতে হবে? পরবর্তীতে কতদিন পর পর আপনার কাছে আসতে হবে বা দেখাতে হবে যে এই যে ভালো যে অবস্থাটা আছে এটা বজায় আছে কিনা বা খারাপ দিকে যাচ্ছে কিনা? এটা ফলো আপটা কিভাবে করতে হয়? জি, ধরুন আমরা যখন লেজার করি, যখন যদি প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশন যেটা বলি, যে পুরো রেটিনাটা, কিন্তু পুরো রেটিনা তো করা হয় না। হয়তো দেখা যায় যে আপনার রেটিনা বিভিন্নভাবে আরো কিছু জায়গা থেকে যায়, তখন হেলদি ছিল। এখন পরীক্ষা এই জন্য ফলো আপটা ইম্পর্টেন্ট, যে অন্য জায়গায় লেজার লাগবে কিনা, অন্য জায়গায় কোনো চেঞ্জ হচ্ছে কিনা। হ্যাঁ, এটা তো আর পুরো চোখটা তো ডিস্ট্রয় করে দেয়, ওটা শুধু খারাপ জায়গাগুলো, যেগুলো এফেক্টেড জায়গা, যেগুলো স্কিমিক জায়গা, যেগুলো আপনার যে আমরা বলি ক্যাপিলারি ফল আউট, যেগুলোতে ক্যাপিলারি নাই, ওইসব জায়গাগুলোতে আমরা বার্ন করে দিই, যাতে করে ওখানে আর চাহিদা না বাড়ে। তো চাহিদা বাড়ার কারণে কিন্তু নতুন ব্লাড ভেসেল গ্রো করতে থাকে। যদি দেখি যে আপনার সাধারণত করার পরে 4 সপ্তাহ 6 সপ্তাহ পরে আবার আসতে বলি আমরা, তারপরে আমরা 6 মাস পরে, 4 মাস থেকে 6 মাস পরে, ডিপেন্ড করে রোগীর এর উপরে কত কন্ট্রোলে আছে, কত চেঞ্জ হচ্ছে। তাহলে পরে ডাক্তার যিনি চিকিৎসা করছেন উনি বুঝতে পারবেন যে কতবার দেখতে হবে রোগীটাকে। এবং কোনো মূল জিনিস হচ্ছে যে এই যে আপনি যদি লম্বা গ্যাপ দেন, আপনি যদি 1 বছর পরে এলেন, এর মধ্যে যদি কোনো চেঞ্জ হলো, তখন দেখা গেলো যে ক্ষতি হয়ে গেল, ওই লেজারটা কাজে লাগলো না। তো সেই জন্য আপনার যে লেজারের পরবর্তী যখন বলে যে এটা অবহেলা করে, আমার তো লেজার হয়ে গেছে, এটা আপনি সুন্দর প্রশ্ন করেছেন, যে লেজার হয়ে গেছে আমার লাগবে না, না এটা ঠিক না। কোনো কিছু শেষ নাই, চিকিৎসার কোনো শেষ নাই, চিকিৎসা করার সুযোগ আছে, কিন্তু সুযোগ ডাক্তারকে দিতে হবে। সেই জন্য আপনাকে যখন ডাক্তার বলবে যে আপনি আবার ফিরে আসবেন 6 সপ্তাহ পরে, কি 4 মাস পরে, 6 মাস পরে, উনি স্পেশালিস্ট, উনি বুঝতে পারবেন যে কতদিন পরে দেখা দরকার আছে। তার মধ্যেও যে আরেকটা জিনিস বলি, আমি রোগীদের বলি যে এর মধ্যে যদি কোনো সমস্যা হয়, ফিল ফ্রি টু কল, যে আপনি অবশ্যই বলবেন যে তুমি তো আমাকে বলছিলে 6 মাস পরে আসতে, কিন্তু আমার তো মনে হচ্ছে সমস্যা হচ্ছে। সো এইগুলো খুবই জরুরি, যে একটা টিম ওয়ার্ক, যে ডাক্তারের মধ্যে এবং রোগীর মধ্যে এবং পরিবারের অন্যরাও, যেন আপনি যারা সেবা দিচ্ছেন, স্ত্রী বা স্বামী,
যারা আছেন ওরাও কিন্তু করবেন, কারণ ডায়াবেটিস কন্ট্রোলটা কিন্তু ইটস এ টিম ওয়ার্ক। এটা আপনার ফ্যামিলির, আপনার ডাক্তারের। আমি অনেক সময় রুগীদের ঠাট্টা করে বলি যে কন্ট্রোল হলে বলি কি তুমি আর তোমার হাজবেন্ডকে খাওয়াচ্ছ না, এত ভালো কন্ট্রোল কেমন কেমন করে আছে। সো ইটস ইম্পর্টেন্ট, এই যে কথাটা ইটস এ টিম, সবাইকে বুঝতে হবে এবং একজনকে সহযোগিতা এবং সাহায্য করতে হবে আপনার টু সি বেটার। জি, অনেক ধন্যবাদ। তার মানে হচ্ছে যে যাদের ডায়াবেটিস আছে তাদের অবশ্যই ডায়াবেটিক রেটিনোপ্যাথির ঝুঁকি থাকবে। একই সাথে যাদের একবার ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়ে গেছে, যে চিকিৎসাই নিক না কেন উনি কিন্তু সেই ঝুঁকির মধ্যে থাকবেন বিবেচনা করেই কিন্তু ব্যবস্থাগুলো নিতে হবে। তার মানে কোনো চিকিৎসাই শেষ চিকিৎসা না যে এরপরে আর চিকিৎসা লাগবে না। অনেক ধন্যবাদ। ইনজেকশনের প্রসঙ্গে যদি একটু বলি, ইনজেকশনের ক্ষেত্রে কথা কি? সেক্ষেত্রেও কি এরকম যে কটা ইনজেকশন লাগে বা কতদিন পর পর আসতে হবে সেটাও কি একইভাবে আপনারা নির্ধারণ করেন? জি, যে ইনজেকশনটাও আপনার ইনজেকশনের কিছু আপনার রেকমেন্ডেড ডোজ আছে, কোনোটা 2 সপ্তাহ পরে দিতে হয়, কোনোটা 1 মাস পরে দিতে হয়। সেগুলো নির্ভর করে রোগীর পরিবর্তনের উপরে বা আপনার ইমপ্রুভমেন্টের উপরে। আমরা যে আচ্ছা। ইনজেকশন দেওয়ার পরে আমরা ফলো করি যে আমরা আসতে বলি 2 সপ্তাহ পরে, যদি দেখা যায় না কন্ট্রোল হচ্ছে, ভালো হচ্ছে, তখন হয়তো আমরা ওয়েট করি 1 মাস পরে পর্যন্ত। তো এইটা ফলো আপটা খুব ইম্পর্টেন্ট, এবং ইনজেকশন অনেক সময় অনেক বেশি লাগে, এবং ডাক্তার যখন দিচ্ছে এটা নিড অনুযায়ী দিচ্ছে, আপনার যেহেতু দরকার বলে দিচ্ছে, এবং ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং আপনার ইনজেকশনটা আপনার যদি বলে অনেকে আটকে উঠে যে আমার চোখের ভিতরে ইনজেকশন দিতে হবে, হ্যাঁ চোখের ভিতরে ইনজেকশন দেওয়া যায়, কারণ এটা যদি একমাত্র চিকিৎসা হচ্ছে সেটা। যদি যখন ইনজেকশন রিকোয়ার্ড হয়, যখন প্রয়োজন হয় ইনজেকশনের কোনো বিকল্প নেই। হ্যাঁ, তো ইনজেকশন যদি দিতে হয় এটা কোনো ভয়েরও কারণ নাই, এবং কতবার দিতে হবে এটা নির্ভর করবে আপনার চোখের অবস্থার অনুযায়ী নির্ভর করবে। সেটাই। অনেক ধন্যবাদ। তো ডাক্তার আরশাদ নিজাম, ধরুন যারা চিকিৎসা নিচ্ছেন বা চিকিৎসার ঠিক পরপরই ধরেন ইনজেকশন নেওয়া হলো বা লেজার নেওয়া হলো, তো ডায়াবেটিস যাদের থাকে তাদের তো কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি লাগে, এক্সারসাইজ করতে হয়, হাঁটাহাঁটি করতে হয়। সেক্ষেত্রে যদি তারা সেগুলো করেন সেক্ষেত্রে তো কোনো অসুবিধা হবে না? না, না, ওগুলো কোনো রেস্ট্রিকশন নাই। হয়তো একটু ব্যথা করবে, আমরা বলি যে তুমি আজকে একটু রেস্ট নাও, কালকে থেকে নরমাল তোমার কাজ করতে পারবে। তো আপনার এটা আপনি মূল্যবান কথা বলেছেন, যে এই যে আপনার সর্বাঙ্গীন করা, যে আপনার যে এক্সারসাইজ করা, যে রেকমেন্ড করা হয় যে 10,000 কদম হাঁটবে তুমি, বা 2 মাইল হাঁটবে, বা এই যে জিনিসগুলো করা হয় যতখানি পারে, যতখানি সম্ভব করার জন্য আপনার শারীরিক অবস্থা অনুযায়ী, আপনার বয়স অনুযায়ী যতখানি পারেন ঘরে করেন, জিমে যান, আপনার লনের মধ্যে বা যেখানেই পারেন, এই যে হাঁটাহাঁটি করা, আপনার সচল রাখা শরীরটাকে, এগুলো খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস যে আমরা বলি যে সবসময় ক্লিন হাইজিন মেনটেন করা। আমার মনে আছে আমি যখন মেডিকেল কলেজ ছাত্র, তখন প্রফেসর ইব্রাহিমের সঙ্গে আমি কিছুদিন কাজ করেছিলাম। প্রফেসর ইব্রাহিম বলতেন যে সবসময় তোমার দুই আঙ্গুলের ফাঁকে, দুই পায়ের আঙ্গুলের ফাঁকে ড্রাই করে রাখবা, এই জন্য ভিজে না থাকে। আর যখন তাকে তুমি চলাফেরা করবা, তোমার ওপেন টো পড়বে না, তোমার স্যান্ডেল পড়বে না। কারণ আপনার হয় কি যে ডায়াবেটিস থেকে আরেকটা জিনিস হয়, যেটা আমরা বলি যে নিউরোপ্যাথি বলি, যে পেরিফেরাল নিউরোপ্যাথি, আমাদের শোধটা কমে যায়, আঙ্গুলের শোধ কমে যায়, পায়ের আঙ্গুলের শোধ কমে যায়। যদি আপনার কাটা ফুটে যায়, কেটেও যায়, হয়তো টের পারলেন, আপনি ভাবলাম যে কিছু একটা হয়তো পিঁপড়া কামড় দিয়েছে, এই ধরনের মনে হবে আপনার কাছে। কিন্তু ওই ক্ষেত্রেও আপনাকে খুব সাবধান হতে হবে যে সবসময় একটা ক্লিন হাইজিন মেনটেন করা, পরিষ্কার রাখা এবং ড্রাই রাখা, যাতে করে কোনো ফাঙ্গাল ইনফেকশন না হয়, যাতে করে কোনো ইনফেকশন না হয়ে যায়। কারণ এরকম এখানেও দেখি যারা নেগলেক্ট করে, যারা পা কেটে আসছে, 2 পা কেটে গেছে, আমার কাছে ক্যাটারাক্ট অপারেশন আছে, যে তোমার পায়ে কি হয়েছে, বলে আমার ডায়াবেটিস থেকে ডক, আমি তো বুঝি নাই এই অবস্থা হয়েছে। তো এইগুলা এই জন্য বলছি যে এটা যেন আপনাদের না হয় কারো এইভাবে। আপনার খুব খুব দুঃসহনীয়, খুব করুণ, খুব খারাপ লাগে যে আপনার ধরুন 59-69 ইয়ার ওল্ড, সব ভালো, সবকিছু ভালো, কিন্তু পাটা কেটে ফেলতে হয়েছে কারণ অসাবধান ছিল, ফার্মার ছিল, এরা মোস্টলি ফার্মিং করে। তো করবেন আপনি, যদি কোনো কাটা ছেঁড়া যেন না হয়, হলে পরে অবহেলা করবেন না। আরেকটা জিনিস আছে, যাদের ডায়াবেটিস না, যদি কাটা ছেঁড়া, অনেক সময় বলি না যে শুকাচ্ছে না, ঘা হচ্ছে না, এটাও কিন্তু একটা লক্ষণ যে এটা আপনার ডায়াবেটিস কিনা, এটা চেক করানো দরকার। তৃষ্ণা যদি বেশি পায়, কেন এরকম হচ্ছে, আপনি যে ঘন ঘন প্রস্রাব করছেন, কেন হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু অবহেলা করবেন না। এই জন্য কোনো রকমের চেঞ্জ যদি আপনার ফিজিক্যাল আপনি তখনই বিশেষ করে আপনার 40-এর পরে হয়ে গেলে পরে, তখন আপনি এটাকে খুব যত্নের সঙ্গে দেখবেন এবং ডাক্তারের পরামর্শ নেবেন। জি, অনেক ধন্যবাদ। তো একটা কথা আমি জানি না যে ঠিক প্রশ্নটা করা ঠিক হচ্ছে কিনা। সেটা হচ্ছে যে এই যে প্রসিডিউরের কথাগুলো বললেন, এই ডায়াবেটিক রেটিনোপ্যাথির চিকিৎসার জন্যে, এগুলো কি ইন্সুরেন্স কভার করে কিনা?
ইন্স্যুরেন্স কভার করে, মোস্ট ইন্স্যুরেন্স কভার করে, কারণ এটা কিন্তু ইন্স্যুরেন্স শুধু কভার না, ইন্স্যুরেন্স গুলো আজকাল যে আমি ওদের ধন্যবাদ, ইন্স্যুরেন্স গুলো আজকাল যে সচেতনতা বাড়ানোর জন্য খুব ইয়ে করে, আপনাকে টেক্সট মেসেজ পাঠাবে, আপনাকে ইমেল করবে, আপনাকে ফোন করবে যে তুমি তোমার ডাক্তারের ইয়ে হচ্ছে কিনা, আমাদের রেকর্ডে দেখা যাচ্ছে যে তুমি ডাক্তারকে দেখাও নাই, আমার রেকর্ডে দেখা যায় তোমার হিমোগ্লোবিন A1C তোমার ডি হয়ে আছে, এটা করো। তো এই জিনিসগুলো ওরা তাগাদা দেয় এবং এগুলো কভার করে, পুরোপুরি কভার করে। এবং আপনার তো ডাক্তার বলে দেবে যে আপনার যদি হচ্ছে কিনা, আপনার যদি সামান্য পয়সাও দিতে হয়, ইটস ওয়ার্থ স্পেন্ডিং, কারণ এটা হচ্ছে আপনার জন্য ইনভেস্টমেন্ট, এটা খরচ বলবেন না। এটা আপনি যদি আপনার চোখের জন্য, আপনার নিজের যত্নের জন্য, আপনার শরীরের জন্য, জীবনের জন্য, এগুলো একটা ইনভেস্টমেন্ট। অন্য জায়গায় খরচ না করে যদি আপনি এখানে যদি প্রয়োজন হয়, হয়তো কোপে লাগে, ডিডাক্টেবল লাগে, এগুলো ডিপেন্ড করে ইন্স্যুরেন্সের উপরে, তবে মোস্ট ইন্স্যুরেন্স এটা কভার করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা খুবই ভালো একটা খবর। তো আমরা অনুষ্ঠান শেষ করব। ডক্টর রাশেদ নিজাম, খুব সংক্ষেপে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, আমি হয়তো অনেক কিছু মিস করে যেতে পারি যেটা হয়তো বলা দরকার ছিল, যদি ছোট্ট করে বলেন। না, তো আমরা ডায়াবেটিস নিয়ে কথা বলেছি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিসের সংখ্যা কিন্তু বাড়ছে, ডায়াবেটিসের সংখ্যা, আমরা যদি ডায়াবেটিস সংখ্যা বাড়ছে, এটা খেয়াল করতে হবে আমার আছে কিনা। এটা জেনে আমার আছে কি নাই আপনি জানবেন না যদি না আপনি ডাক্তারের পরামর্শ নেন, যদি ফ্যামিলিতে থাকে। আর একটা জিনিস হয় যে হাজবেন্ডের থাকলে ওয়াইফের হয়, ওয়াইফের থাকলে হাজবেন্ডের কেন হয়, এটা কোনো ছোঁয়াচে রোগ না, কিন্তু এটা হচ্ছে লাইফস্টাইলের উপর নির্ভর করে। একই রকমের খাওয়া দাওয়া করছেন, একই রকমের চলাফেরা করছেন, তো এসবগুলো খুব জরুরি। যদি ফ্যামিলিতে কারো হয়, আপনার হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনার ওই ক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন, দেখাবেন আমার কোনো আছে কিনা, পরীক্ষা করে দেখবেন। যদি ডায়াবেটিস ধরা পড়ে, তখন আপনার চক্ষু বিশেষজ্ঞর পরামর্শ। অনেক সময় প্রাইমারি ডাক্তার কিছু ব্যস্ত থাকে, ভুলে যায়, তুমি ডাক্তার দেখিয়ে নিও, চোখ দেখিয়ে নিও এভাবে বলে, কিন্তু ওইটা কিন্তু আপনি খুব, আপনার যদি স্কেজুল, আপনি নিজে থেকে আপনার নিজের চোখ আপনার, হ্যাঁ, ডাক্তার সাহেবের তো হাজার রুগী আছে, কিন্তু আপনার তো আপনি একটাই চোখ আপনার, হ্যাঁ, আপনার একাই জীবন আপনার। তো সুতরাং নিজের জীবনের প্রতি আপনি যত্ন নেবেন। আপনার নিজের চোখটা খুবই জরুরি জিনিস। আমি আগেও বলেছি যে আমরা যদি দেখতে পাচ্ছি, আপনি যদি চোখ বন্ধ করি কেমন লাগে, চোখ বন্ধ করে সবকিছু অন্ধকার, হ্যাঁ, তারপর চোখ থেকেও যদি আপনি অন্ধ হন, হ্যাঁ, বলো থাকতে অন্ধ, তাই হয় কিন্তু ডায়াবেটিসের ক্ষেত্রে। আপনার সবই ভালো আছে, সবকিছু ঠিক আছে, আপনার চোখ অন্ধ হয়ে গেছে ডায়াবেটিস। এটা আপনি জন্য যত্নের সঙ্গে রাখেন, এবং ডায়াবেটিসটাকে যত পারেন কন্ট্রোল করবেন। এবং ডায়াবেটিসের সঙ্গে ইউজুয়ালি তাই থাকে, যাদের ডায়াবেটিস আছে তাদের হাই ব্লাড প্রেশার থাকে, তাদের হাই কোলেস্ট্রল থাকে। এটা কিন্তু খুব, এটা কোইন্সিডেন্ট, সবারই প্রায় থাকে, বেশিরভাগই। তো আপনার যে আপনার ব্লাড প্রেশারের জন্য ওয়েল কন্ট্রোল থাকে, আপনার লিপিড যেন কন্ট্রোল থাকে, আর খাওয়াটা যেভাবে বলা হয়েছে সেভাবে খাবেন, খাওয়াটা ইয়ে করবেন, আর নিয়মিত আপনার ব্যায়াম করবেন, আর সবকিছু আপনার হাত পা এগুলোকে ড্রাই করে রাখবেন, দেখুন কোনো স্পট হচ্ছে কিনা কোথাও, হাতের মধ্যে, পায়ের মধ্যে, আঙ্গুলগুলোর মধ্যে, নখ টকগুলো সব পরিষ্কার রাখবেন। হাইজিন খুব ইম্পর্টেন্ট জিনিস আপনার। এবং আপনার যে এইভাবে যদি চলতে পারেন, তাহলে ইনশাআল্লাহ কোনো অসুবিধা। অনেক ধন্যবাদ ডাক্তার রাশেদ নিজাম, আপনার এই মূল্যবান সময়ের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং সেই সাথে আপনার সুস্বাস্থ্য কামনা করছি। এবং আজকে আমাদের যে সময় দিয়েছেন, আমার মনে হয় দর্শকরা নিশ্চয়ই উপকৃত হয়েছেন। আপনার যে শেষ কথাটি, যে চোখ থাকতেও যেন আমরা অন্ধ হয়ে না যাই, সেটাই আসল কথা। তো আপনি ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এই সুযোগ দেওয়ার জন্য। আশা করি দর্শকরা উপকৃত হবেন। আমি আবারও ফিরে আসবো যদি প্রয়োজন হয়। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা চেষ্টা করেছি ডায়াবেটিসের একটি অন্যতম জটিলতা, যে ক্ষেত্রে চোখ আক্রান্ত হতে পারে, আপনি অন্ধ হয়ে যেতে পারেন। তো সেই বিষয়টি নিয়ে আমরা কথা বললাম। এর পরীক্ষা নিরীক্ষা, চিকিৎসা সম্পর্কে বিশদ বলেছেন আমাদের আজকের অতিথি চিকিৎসক ডাক্তার রাশেদ নিজাম। দর্শক, আজ এখানে শেষ করছি। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।